আপনারা শুনছেন কাহানি। কাহানি এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের লেখা নানান বিষয়ের উপরে গল্প পাঠ। আজকের গল্প র্যান্ড সাহেবের কুঠি। লেখিকা অনুত্রী দত্ত, গল্প পাঠে পার্থ, স্পেশাল এফেক্ট এবং মিউজিকে নিলয় ঘোষ। শুনছেন র্যান্ড সাহেবের কুঠি। ভূত নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ বলে আছে, কেউ বলে নেই। আসলে পুরোটাই ব্যক্তিগত বিশ্বাসের উপর দাঁড়িয়ে। ভূত নিয়ে আগ্রহ আমার ছেলেবেলা থেকেই। ভৌতিক উপন্যাস, ভৌতিক গল্প, গৌগ্রাসে গেলাই ছিল আমার একমাত্র হবি। ছেলেবেলার অপার কৌতূহল নেশা জাগালো যৌবনকালেও। পারলৌকিক বিষয় নিয়ে একাধিক বইপত্রও পড়েছি। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বিদেশি বইও আমার সংগ্রহে রয়েছে। তবে সবচেয়ে মনে দাগ কেটেছিল ডক্টর রেমন্ড মুডির লেখা লাইফ আফটার ডেথ বইটি। মনের মধ্যে একটি স্থির বিশ্বাস জন্মালো, মৃত্যুই সবকিছুর শেষ নয়। এরপরেও শুরু হয় আর এক রহস্যময় যাত্রা। এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করব। 1939 সালে তিনি মৈত্রেয়ী দেবীকে বলেছেন, পৃথিবীতে কত কিছু তুমি জানো না, তাই বলে সেসব নেই। কতটুকু জানো, জানো এতটুকু, আর না জানাটাই অসীম। সে এতটুকুর উপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না। সে বিষয়ে প্রমাণও করা যায় না, অপ্রমাণও করা যায় না। সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত। যে কোনো একদিকে ঝুঁকে পড়াটাই গোঁড়ামি। এসব যুক্তিতর্ক চলতেই থাকবে। সে বিতর্কে না গিয়ে বরং অভিজ্ঞতার কথা আজ পাঠকদের সামনে আমি বলি। কোনো যুক্তিতেই এই গল্পের ব্যাখ্যা পাওয়া ভার। আজ থেকে প্রায় বছর 10 আগে কলেজে গরমের ছুটিতে পাড়ি দিলাম কালিম্পং। বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করে বেড়াতে যাবার ইচ্ছে বা শখ কোনো দিনই আমার ছিল না। বরং একলা কাঁধে রুকস্যাক নিয়ে অজানার পথে বেরিয়ে পড়তে বেশ রোমাঞ্চ বোধ করতাম। অন্যান্যবার বেড়াতে যাওয়ার আগে হোটেল বুকিং করে তবেই যেতাম। সেইবার তাড়াহুড়োতে সেটা আর করে হয়ে ওঠেনি। তাছাড়া তখন তো আর ইন্টারনেট নামক বস্তুটার বিশেষ বাড়াবাড়ি ছিল না যে বোতাম টিপলাম আর হয়ে গেল হোটেল বুকিং। ট্রাভেল এজেন্ট ধরে বন্দোবস্ত করতে হতো, যার রীতিমতো সময় সাপেক্ষ। যাই হোক, ভগবানের নাম নিয়ে যেখানে হোক মাথা গোঁজার ঠাই করে নেব ভেবে নিয়ে চেপে বসলাম রাতের দার্জিলিং মেলে। কালিম্পং পৌঁছতে পরদিন প্রায় দুপুর হয়ে গেল। একই মে মাস। এই সময়ে পাহাড়ে পর্যটকের খুব ভিড়। কালিম্পং সদরে কোনো হোটেলই ফাঁকা নেই। আগে বেশ কয়েকবার এখানে এসেছি আমি, তাই জায়গাটা আমার মোটামুটি চেনা। তাছাড়া এখানকার বিডিওর সঙ্গে বেশ পরিচয় রয়েছে আমার। কোনো উপায় না দেখে তার শরণাপন্ন হলাম। বিডিও কামাল আসিফ, বছর 28, টকবগে যুবক। আমার সমস্যা শুনে নিজের বাংলোতেই আমার আমন্ত্রণ জানালেন। কিন্তু কামালের স্ত্রী পুত্র পরিবৃত জমজমাট সংসারে আমার ঠিক পোষাবে না। আগেই বলেছি, বেড়াতে বেরিয়ে নিঃসঙ্গতাই আমার একমাত্র পছন্দ।
নির্জন পাহাড়ি জনপদ, দূরের বরফাবৃত পাহাড়ের চূড়া আমার পাশে বসে অন্য কেউ উপভোগ করুক, আর যখন তখন কথা বলে আমার মোহভঙ্গ করুক, তা আমার একেবারেই পছন্দ নয়। কামালকে আমার অসুবিধাটা বুঝিয়ে বললাম। কামাল বেশ চিন্তিত স্বরে বলল, বড্ড বিপদে ফেললে ভাই। একটা উপায় হয়, কেউ কেউ আছে সিজন টাইমে কয়েকদিনের জন্য ঘর ভাড়া দেয়, তো সেটা একটু সময় সাপেক্ষ। খবর পাঠালে 1-2 দিনের মধ্যে ব্যবস্থা মনে হয় করে দেবে। নিরুপায় হয়ে বললাম, আর কোনো বিকল্প ব্যবস্থা কি নেই কামাল সাহেব? আমাদের কথা এতক্ষণ নীরবে শুনছিল কামালের অফিসের পিয়ন জং বাহাদুর। হঠাৎই বলে উঠল, मैं क्या बोल रहा था बाबूजी, गुर्राम साहब का बंगला है ना? চমকে উঠে মুহূর্তে নিজেকে সামলে নিল কামাল। ধমকের সুরে বলল, तुम अपना काम करो, बीच बीच में टोको मत। রেন সাহেবের বাড়ি সেটা আবার কোথায়? জিজ্ঞাসা করলাম আমি। কিছুটা ইতস্তত করল কামাল। ও বাড়িতে থাকা চলবে না, ও বাড়িতে থাকা চলবে না। কয়েকবার লজ হিসেবে ভাড়া দেওয়া হয়েছে বটে, তবে এখন আর সেটা সে ব্যবস্থা নেই, বুঝলে? বলো কি হে কামাল? কিছুটা অবাক হয়েই বললাম, ভরা মরশুমে লজ বন্ধ হয়ে পড়ে আছে কেন? আমার প্রশ্নে কামাল কিছুটা অস্বস্তি বোধ করল। কিন্তু লজ থেকেও পাবো না, এও কি সহ্য করা যায়? তাই কামালকে বেশ চেপেই ধরলাম। কিন্তু কামালের মুখে যা শুনলাম, এতে আমার বেড়াতে আসার উৎসাহ আরো দ্বিগুণ বাড়ল। কামালের কাছ থেকে যেটুকু জানলাম তা হলো এই, বাড়িটি হলো এখানকার একজন স্থানীয় মারোয়ারির। তিনি বছর 5 আগে বাড়িটি কিনেছিলেন এক পার্সি ব্যবসায়ীর কাছ থেকে। অবশ্য বাড়ি না বলে কুঠি বাড়ি বা বাংলো বলাই ভালো। এই পার্সি ব্যবসায়ী আদতে অধুনা মুম্বাইয়ের বাসিন্দা, অগাধ টাকার মালিক। বছর 30 আগে কেবল ছুটি কাটানোর উদ্দেশ্যে এক ব্রিটিশের কাছ থেকে এই বাড়িটি কেনেন, কিন্তু 3-4 দিনের বেশি কাটাতে পারেননি। বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল প্রায় 25 বছর। কেন তিনি ওই ছবির মতো সুন্দর বাড়িটিতে থাকতে পারেননি তার কারণ না জানালেও 5 বছর আগে একদম জলের দরেই বাড়িটি বেচে দেন ওই স্থানীয় মারোয়ারি ভদ্রলোককে। বাংলোটিকে নতুন করে মেরামত করে লজ হিসেবে ভাড়া খাটানো শুরু ঠিক তখন থেকেই। কিন্তু গোড়াতেই বাড়া ভাতে পড়ল ছাই। কেউই 2-1 দিনের বেশি কাটাতে পারে না এই লজে, কারণ সেখানে কোনো এক সাহেবের অতৃপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায়। প্রথম কয়েকবার লজের মালিক বিষয়টিকে হালকাভাবে নিলেও বারবার টুরিস্টদের থেকে একই অভিযোগ আসায় ব্যাপার কি তা পরখ করার জন্য নিজেই এক রাত কাটান। পরের দিনই বিনা মন্তব্যে লজে ঝুলিয়ে দেন তালা। আর ঠিক তারপর থেকেই কুঠি বাড়িটি ওইভাবেই বন্ধ পড়ে রয়েছে। আর কোনো কথা নয় কামাল, আমি ও বাংলোতেই থাকব, এবং তা আজ থেকেই। তুমি ব্যবস্থা করো। বেশ জোর দিয়েই বললাম আমি কথাটা। কামাল তারপর বার কয়েক মানা করলেও আমার আপত্তি এবং জেদের কাছে বশ মানল। অগত্যা 5 দিনের জন্য লজ বুকিং হলো। লজের মালিক এতদিন পর খদ্দের পেয়ে মহা খুশি। তড়ি ঘড়ি লজ পরিষ্কার করে একেবারে যাবার ব্যবস্থা করে দিল।
একটি ছেলেকে 5 মাস খাটার জন্য নিযুক্তও করা হলো, তবে শর্ত হলো বিকেল 6টার পর সে আর থাকবে না। তার আগেই সমস্ত কাজ সে করে দিয়ে চলে যাবে। অবশ্য আমার তাতে কোনো আপত্তি নেই, যত নিরালায় থাকা যায় ততই ভালো। আরে বাবা, ভূত দেখার এই সুযোগ সেটি আর হাতছাড়া করা যায়? রান সাহেবের কুঠিতে ঢুকতে ঢুকতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ছেলেটি রাতের খাবার তৈরি করে রেখে দিয়েছে, শুধু খাওয়ার সময় নিজেকে গরম করে খেয়ে নিতে হবে। বাংলোটিতে মোট 5টি ঘর, এছাড়াও রয়েছে একটি বড় হলঘর ও খাওয়ার ঘর। বাংলোটির সামনেও এবং পিছনে বড় খোলা বারান্দা। পুরো বাংলোটি বার্মাটিক কাঠের পুরনো আসবাবপত্র দিয়ে সাজানো। কামালকে জিজ্ঞাসা করেছিলাম, বাংলোটিকে লোকে রান সাহেবের কুঠি বলে কেন? কামাল বলেছিল, আজ থেকে প্রায় 150 বছর আগে বাংলোটি তৈরি করেছিলেন একজন নীলকর সাহেব, নাম র্যান্ড এডওয়ার্ড বে। তখন 1855 সাল, নীল বিদ্রোহে গর্জে উঠল বাংলা। এই র্যান্ড সাহেব ছিলেন ভয়ঙ্কর অত্যাচারী। নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছিলেন তিনি। সময় মতো চাষিরা দাদন দিতে না পারলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে ছাড়খাড় করতেন একেবারে। এছাড়াও ছিল এই মারধর, খুন করে গুম করার মতো হাড় হিম করা অত্যাচারের নমুনা। এই র্যান্ড সাহেবই বয়সকালে গভীর অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুর পর একাকী নিঃসঙ্গ জীবন কাটাতে পাহাড়ের কোলে তৈরি করেন এই বাংলো। সঙ্গী বলতে ছিল একটা পিয়ানো। বছর 3 এইভাবেই কাটানোর পর হঠাৎ একদিন যেন বিষ খেয়ে আত্মহত্যা করেন সাহেব। নিজেরই বাংলোর উঠোনে একটা পাইন গাছের তলায় মৃতদেহ পড়েছিল তার। বাড়ির মালিকানা যায় রান সাহেবের একমাত্র পুত্র উইলিয়ামের কাছে। এই উইলিয়ামের পৌত্রের কাছ থেকেই বাড়িটি কেনেন মুম্বাইয়ের সেই ব্যবসায়ী। রান সাহেব যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি আমার থাকার জন্য বরাদ্দ হলো। ঘরটি বেশ বড়। প্রথমেই নজর গেল উত্তর দিকের দেওয়ালে টাঙানো একটি অয়েল পেন্টিং এর উপর। ছবিতে শোভা পাচ্ছে কালো ওভারকোট ও হ্যাট পরিহিত এক সুঠাম সাহেব। সাহেবের নাকটি অবশ্য অসম্ভব টিকলো, ঠোঁটে রূঢ় হাসি, চোখ দিয়ে ঠিকরে পড়ছে হিংস্রতা। ভূত প্রেতে বিশ্বাস থাকলেও ভয় অবশ্য আমি করি না। তা সত্ত্বেও কেন জানি না ছবিটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। পরক্ষণই ছবিটা থেকে সরিয়ে নিলাম চোখ। উল্টো দিকে রয়েছে একটি বড় কাঠের পালঙ্ক। খাটের মাথার কাছেই বড় জানালা, আর জানালা দিয়ে দেখা যাচ্ছে দূরে সন্ধ্যার পাহাড়ের মিঠি মিঠি আলো। মনে হচ্ছে দীপাবলির রাতে কেউ যেন সারা পাহাড় মোমবাতি দিয়ে সাজিয়েছে। ঘরে রয়েছে একটি ফায়ার প্লেস, আর তার পাশে একটা কাঠের ইজি চেয়ার। সব আসবাবই রান সাহেবের নিজের। ঘরের এক কোণে রয়েছে একটা পিয়ানো, আর এই পিয়ানোটাই বোধহয় রান সাহেবের শেষ জীবনের সঙ্গী। ঘরের প্রতিটি আসবাবেই সাহেবের রুচিশীলতার প্রমাণ পাওয়া যায়। সত্যি, সাহেবের ভূতের দোষ ঠিক দেওয়া যায় না। এমন মনোরম বাংলোর মায়া কাটানো মৃত্যুর পরেও সম্ভব নয়। রাতের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে একটু লেখালেখি করতে বসেছি। সারাদিনের ধকলে বেশ ক্লান্ত লাগছে। আধ ঘন্টার মধ্যেই ঘুমে চোখ জুড়িয়ে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল তখন প্রায় মধ্যরাত। এক
উগ্র সিগারের গন্ধে ঘর ভরে গেছে। তামাকের এত কড়া গন্ধে আমার আমার দম আটকে এলো। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপলাম, কিন্তু অদ্ভুত আলো জ্বলল না। এখানে অবশ্য মাঝে মধ্যেই কারেন্ট থাকে না, বিশেষ করে রাতে। কি হয়েছে ঠাউর করতে অন্ধকারই বিছানায় উঠে বসলাম। চোখে অন্ধকার আস্তে আস্তে সয়ে যেতে ঠাহর করলাম ফায়ার প্লেসের সামনে রাখা ইজি চেয়ারে কে যেন বসে আছে। ঠিক মানব দেহ নয়, মানব দেহের হালকা অবয়ব, যাকে বলে ছায়া শরীর। মুহূর্তে শরীরে তরঙ্গ খেলে গেল। তাহলে কি র্যান্ড সাহেবের আগমন ঘটেছে? ধীরে ধীরে স্পষ্ট দেখলাম সাহেবের ছায়া শরীর ইজি চেয়ারে বসে সিগারেট টানছে। ভয় আমার ঠিক হলো না, কারণ বেশ কয়েকবার প্ল্যানচেটে বসে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়েছে। বেশিরভাগ আত্মা লেখার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিলেও এমন অনেক আত্মা আছে যারা সূক্ষ্ম দেহ ধারণ করতে পারে। সাহেবের আত্মা সেই শ্রেণীর। তাকিয়ে দেখলাম সাহেব এক মনে সিগারেট টানছে। হঠাৎ মনে হলো সাহেবের সঙ্গে কথা বললে কেমন হয়। এই মাঝরাতে ভূত অতিথির সঙ্গে গল্প করার অভিজ্ঞতা অর্জনের এটাই মোক্ষম সুযোগ। তাও আবার 150 বছর আগের এক নীলকর সাহেব। আমার ভাগ্য দেখে ঐতিহাসিকরা যে চরম ঈর্ষান্বিত হবে তাতে কোনো সন্দেহ নেই। মনে মনে বেশ উৎফুল্ল হয়ে উঠলাম এবং দৃঢ়তার সঙ্গে বললাম, র্যান্ড সাহেব, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? মুহূর্তে চেয়ারে সর্বসাহিত ছায়া শরীরটি কুণ্ডলীকৃত ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বাবা, এই সাহেব ভূত তো মানুষের গলার স্বরকেই ভয় পায়। আর এই ভীতু ভূতের ভয়ে কিনা দিনের পর দিন টুরিস্ট পার্টি পালিয়েছে এই লজ থেকে। খানিকটা হতাশ হয়ে পাশে টেবিলে রাখা মোমবাতিটি জ্বাললাম। এখন আর ঘুম আসবে না অযথা। তাই হঠাৎ নজর গেল দেওয়ালে টাঙানো অয়েল পেন্টিং এর দিকে। অদ্ভুত ব্যাপার, শুধু পড়ে রয়েছে কালো ফ্রেম। ছবি থেকে সাহেব উধাও। মোমবাতি নিয়ে ধীরে ধীরে বেরোলাম ঘর থেকে। চারদিক ঘুরে দেখলাম, না, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। চতুর্দিক শুনশান। ফিরে এলাম ঘরে। আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার। 5 মিনিটও হয়নি, পিয়ানোর ঝংকারে সারা বাড়ি দুলতে লাগলো। দেখলাম পিয়ানো আপনা আপনি বেজে চলেছে। পিয়ানোর আওয়াজের দাপটে দূরের পাহাড়ও যেন কাঁপতে লাগলো। বেশ খানিকক্ষণ হয়ে গেল পিয়ানো বাজানোর কোনো বিরাম নেই। বেশ কয়েকবার অনুরোধের নিরলস প্রচেষ্টা চালিয়েছি। উল্টে অনুরোধের ফল হয়েছে মারাত্মক। সাহেব আরো উদ্যম নিয়ে বিচিত্র সুরে পিয়ানো বাজিয়ে চলেছে। কোনো গতি না দেখে বাইরের ঘরের সোফায় এসে বসেছি তখন। না, সত্যি বড্ড খিটকেল এই র্যান্ড সাহেব। এতক্ষণে স্পষ্ট হলো টুরিস্ট কেন টেকে নিয়ে এই লজে। টুরিস্টরা পালায়নি, আসলে সাহেব তাড়িয়ে ছেড়েছেন তাদের। সকালের রোদ মুখে এসে পড়ায় ঘুম ভেঙে গেল। বাইরের ঘরের সোফায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। কাজের ছেলেটা সকালে এসেছে, চা জলখাবার খেয়ে একটু আশেপাশে ঘুরতে বেরোলাম। সর্পিল গতির পাহাড়ি পথে একলা হাঁটতে বেশ লাগে। মাথার উপর ঘন ঝাউয়ের শাখা, ধারে কয়েকশো ফুট নিচে বয়ে চলেছে তিস্তা। বাংলোয় যখন ফিরলাম তখন দুপুর হয়ে গেছে।
নিজের ঘরে ঢুকে তো মাথায় হাত। এ কি অবস্থা হয়েছে! ঘরের সমস্ত জিনিসপত্র একেবারে এলোমেলো, খাটের চাদর মাটিতে, ইজি চেয়ারটা উল্টোনো। ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করাতে সে পাংশু মুখে ভয়ে জড়ো সড়ো হয়ে এক কোণে দাঁড়িয়ে রইল। আমার আর বুঝতে কোনো অসুবিধা হলো না, এ কাজ রান সাহেবের। সাহেব আমাকে বাড়ি থেকে তাড়ানোর নিত্য নতুন ফন্দি বার করছে। সারাদিন আর বিশেষ গোলমাল ঘটেনি। রাতের খাওয়া সেরে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত তখন কত ঠিক জানি না, প্রচণ্ড অস্বস্তিতে ঘুমটা আমার ভেঙে গেল। মনে হলো কোনো ভারী কিছু আমার বুকের উপর যেন চেপে বসেছে। আমার দম বন্ধ হয়ে আসছে একেবারে। আমি 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 নিঃশ্বাস নিতে পারছি না। খানিকক্ষণ ছটফট করার পর ভারী বস্তুটা আপনা থেকে সরে গেল। জোরে জোরে শ্বাস নিলাম বেশ কয়েকবার। উঠে জল খেতে যাবো এমন সময় দেখি মাথার কাছে দাঁড়িয়ে আছে সাহেব। আজ সাহেবের অবয়ব গতকালের তুলনায় বেশ স্পষ্ট। কালো ওভারকোট পরিহিত সাহেব আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এত অন্ধকারেও সাহেবের ঘোলা চোখ হিংস্রতায় জ্বলছে উঠল একেবারে। ঠোঁটের কোণে চিলতে হাসি। কি পাশবিক সেই মূর্তি, যেন এখনই আমাকে ভস্ম করে দেবে। এতদিন সাহস দেখালেও মাঝরাতে সাহেবের সেই হিংস্র মূর্তি দেখে আমার শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে গেল। কিন্তু না, এভাবে সাহস হারালে চলবে না। বুকে সাহস এনে গলার স্বর যতটা সম্ভব গম্ভীর করে বললাম, কি চাও সাহেব? You native Indian! সাহেবের চিৎকারে সমস্ত বাংলো কেঁপে উঠল। কিন্তু আমার মনে সমস্ত ভয় উবে গিয়ে কোথা থেকে যেন এক রাশ রাগ জমাট বাঁধল। এত বড় সাহস! স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজন ভারতবাসীকে বলছে কিনা নেটিভ ইন্ডিয়ান। লাফ দিয়ে উঠে সাহেবের মুখোমুখি দাঁড়ালাম আমি। তোমার সাহস তো বড় কম নয় সাহেব। ভারত স্বাধীন হয়েছে তা প্রায় 60 বছর হতে চলল। তোমার সঙ্গী সাথীরা কবে লেজ গুটিয়ে পালিয়েছে তা তুমি জানো? আর তুমি কিনা একজন স্বাধীন ভারতবাসীকে স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নেটিভ বলছো। এর ফল কিন্তু ভালো হবে না সাহেব। আমার বাঁচখাই গলা শুনে সাহেব খানিকটা চুপসে গেল, কিন্তু তার থেকেও অবাক হলো বেশি। হতভম্ব হয়ে বলল, ভারত স্বাধীন হইয়াছে কবে? আমি গর্বের সঙ্গে বললাম, 1947 সালের 15ই আগস্ট। আর এটা 2003 সাল। আমার কথা শুনে সাহেব ঝপ করে ইজি চেয়ারে বসে পড়ল। সত্যিই কি সাহেব কিছু জানতেন না? এতদিন জানতাম আত্মারা ত্রিকালদর্শী, কিন্তু এই সাহেবের ভূত নিতান্তই ঘরকুনো। ঘরের বাইরে কি ঘটছে সে কিছুই জানে না। এবার সাহেব খানিকটা গম্ভীর সুরে আমাকে বলল, তুমি যে সত্যি বলিতেছ তার প্রমাণ কি? Do you have any proof? আমার ব্যাগে কয়েকটা ইংরেজি খবরের কাগজ ছিল। সাহেবকে দেখাতে সাহেব খানিকটা মুষড়ে পড়ল। মন বলল, এই মোক্ষম সুযোগ, সাহেবের ভূতকে যেভাবে হোক এখান থেকে তাড়াতে হবে। নরম সুরে বললাম, কেন যে শুধু শুধু এই বিদেশ বিভুঁইয়ে পড়ে আছো সাহেব? এ কি আর তোমাদের ভারত?
এখন এখানে তোমাদের কেউ পরোয়া করে না। সাহেব আমার কথায় আরো দুঃখিত হলো, করুণ কণ্ঠে বলল, কিন্তু আমি তো চাইলেও চাইতে পারিব না। আমি যে সুইসাইড করে আছে, তাই আমার স্পিরিট মুক্ত হয় নাই। সত্যি তো, আত্মহত্যা যারা করে তাদের আত্মা তো সহজে মুক্তি পায় না। ও, তুমি কিছু চিন্তা করো না সাহেব, আমি একটা ব্যবস্থা করব। সাহেবকে সান্ত্বনা দিয়ে বললাম। সাহেব ব্যাকুল চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন খুব সকালে উঠে স্থানীয় চার্চের পাদ্রির কাছে গেলাম। তাকে সবকিছু খুলে বলাতে সে যথাসম্ভব সাহায্য করবে কথা দিল। বাংলোয় ফিরে দেখলাম কামাল অপেক্ষা করছে। আমার জন্য একটা হোটেলও ঠিক করেছে। আমাকে এক্ষুনি সব গুছিয়ে নিতে বলল। আমার এ বাংলোয় থাকা নিয়ে তার শুরু থেকেই আপত্তি। আমিও আর না করলাম না। দুরাত বড় ধকল গেছে, উঠে এলাম হোটেলে। 3 দিন চুটিয়ে ছুটি উপভোগ করে ফিরে এলাম কলকাতায়। পরে কামালের কাছে জেনেছিলাম র্যান্ড সাহেবের কুঠিতে আর কোনো উপদ্রব নেই। কুঠি আবার লজ হিসেবে ভাড়া হচ্ছে। শেষ পর্যন্ত সাহেবের ভূত তাকেও কিনা স্বাধীন ভারতবর্ষ থেকে পাত্তারি গোটাতে হলো। শুনছিলেন র্যান্ড সাহেবের কুঠি, লেখিকা অনুত্রি দত্ত, গল্প পাঠে পার্থ, স্পেশাল এফেক্ট এবং মিউজিকে নিলয় ঘোষ। র্যান্ড সাহেবের কুঠি।